তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমেই তোমাদের বলি, এই যে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট তোমাদের প্রথম সেমিস্টারে আছে, এটা প্রত্যেকের জন্য কম্পালসারি। অর্থাৎ তুমি আর্টসের স্টুডেন্ট হও, কমার্সের হও, সায়েন্সের হও, অনার্স হও, জেনারেল হও, প্রত্যেক স্টুডেন্টকে এটা 50 নম্বরে পরীক্ষা দিতে হবে এবং সেখানে কোনো ছোট প্রশ্ন নেই। 25 নম্বরের দুটো বড় প্রশ্ন থাকবে এবং সেই 25 নম্বরের প্রশ্নগুলো 10+15 বা 15+10 এইভাবে হতে পারে, অর্থাৎ পার্টে ভেঙে হতে পারে। এবং 25 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 400 শব্দের মধ্যে লেখার কথা বলা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইনস্ট্রাকশান আছে সেই ইনস্ট্রাকশানে। চলো আজকের প্রশ্নের উত্তরটা আলোচনা করব, ভালো করে শুনে নাও। তবে প্রথমে তোমাদের আমি সংক্ষেপে বলতে চাই, দেখো এই যে আমাদের ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যর সংখ্যা কত জানো? এই যে মৌলিক কর্তব্য, প্রথমে যখন সংবিধান তৈরি হলো না, 1949 সালে 26শে নভেম্বর তৈরি হলো এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে কার্যকর হলো। যখন সংবিধান তৈরি হলো তখন কিন্তু মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। পরবর্তীকালে 1976 সালে মৌলিক কর্তব্যের প্রয়োজনীয়তা অনুভব করে সংবিধানকে সংশোধন করা হলো। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে ভারতের সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হলো, 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হলো। কিন্তু পরবর্তীকালে আবারও একটি কর্তব্য যুক্ত করে বর্তমানে 11টি কর্তব্য আছে। আবার কত সালে যুক্ত করা হলো? 2002 সালে 86তম সংবিধান সংশোধন করে আরেকটা কর্তব্য যোগ করা হলো, যোগ করে এখন বর্তমানে 11টি কর্তব্য। এবং শেষ কর্তব্য কি জানো? যে যারা অভিভাবক থাকবে, যে 6 থেকে 14 বছর বয়স্ক যে শিশু, তার যে অভিভাবক থাকবে, সেটা বাবা থাকতে পারে, মা থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে, যে অভিভাবক থাকবে তার, ঠিক আছে, তাকে পড়াশোনা করাতে হবে। এইটা হচ্ছে শেষ কর্তব্যের মধ্যে পড়ছে। এবার এখানে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করবে, এখানে বৈশিষ্ট্য আছে, সেখানে প্রথমত দ্বিতীয়ত করে আলোচনা করেছি। তাহলে এবারে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর একটা বিষয় এখানে বলে নিই যে তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরও অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তার সঙ্গেই ছিল মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, কর্তব্য ছাড়া নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়। সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অংশে 4 ক অর্থাৎ IVA নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশে 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারায় মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11। এবার 11টা যে মৌলিক কর্তব্য আছে সেটা আলোচনা করা হচ্ছে। দেখো, 1 নম্বর কর্তব্য হচ্ছে সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় স্রোত এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বর হচ্ছে যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। তারপরে হচ্ছে দেখো, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। তারপরে দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেয়া। তারপরে বলা হচ্ছে দেখো, ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর
মর্যাদা হানিকর আচরণ পরিত্যাগ করা। 6 নম্বর হচ্ছে আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। নেক্সট হচ্ছে বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ব প্রদর্শন করা। তারপরে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। নেক্সট হচ্ছে সরকারি সম্পত্তি, তারপরে সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিসাব বর্জন করার শপথ গ্রহণ করা। জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চতর স্তরে সতত উন্নীত হয় সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রের উৎকর্ষের জন্য চেষ্টা করা। নেক্সট হচ্ছে প্রত্যেক পিতামাতা বা অভিভাবককে তার 6 থেকে 14 বছর বয়সী মধ্যবর্তী বয়সে নিজের সন্তান ও প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। এবার বৈশিষ্ট্য দেখো, প্রথমত কি বলা হচ্ছে দেখো, প্রকৃতিগতভাবে মৌলিক কর্তব্যগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পৌর কর্তব্য আর আরেকটা হচ্ছে নৈতিক কর্তব্য। সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা এগুলি হচ্ছে পৌর কর্তব্য। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলোকে লালন করা নৈতিক কর্তব্য হিসাবে বিবেচিত। দ্বিতীয়ত কি, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, এই কর্তব্যগুলি বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। তৃতীয়ত, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মতো মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কারণ মৌলিক কর্তব্যগুলি মেনে চলার ক্ষেত্রে সংবিধান কর্তৃক কোনো বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি এবং কর্তব্য লঙ্ঘনের কারণে কোনো শাস্তি বিধানের ব্যবস্থাও করা হয়নি। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে কর্তব্য লঙ্ঘনের জন্য পার্লামেন্ট আইন করতে পারে। ঠিক আছে, তারপরে কি চতুর্থ বলা হচ্ছে দেখো, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের দেশ ও সহ নাগরিকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায় মৌলিক কর্তব্যগুলি ভারতের নাগরিকদের নৈতিক কর্তব্যবোধের ক্ষেত্রে এক অনন্য মাত্রা প্রদান করেছে। তবে কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর গুরুত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে বলা যায় মৌলিক কর্তব্যসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এগুলির সাংবিধানিক ও আইনগত গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।